হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপকে মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক সৌন্দর্যের ছড়াছড়ি চারিদিকে। প্রায় নির্জন একটা আগ্নেয় দ্বীপ। অদ্ভুত আকৃতির সবুজ ঘাসে আচ্ছাদিত খাড়া খাড়া সব পাহাড়। সেসব পাহাড় বেয়ে সরু সরু ঝর্ণাধারা নেমে এসেছে। দ্বীপের চারপাশে আছড়ে পড়েছে ঘন নীল সমুদ্রের ঢেউ। চারিদিকে গাছপালায় ঘেরা শান্ত প্রকৃতি। আগ্নেয়গিরি যে কি অপরূপ ভূবিন্যাস করতে পারে, মাউই দ্বীপে না গেলে কখনো বিশ্বাসই করতে পারতাম না। দ্বীপে লোকজন এত কম যে চলাফেরার জন্য পর্যাপ্ত বাস সার্ভিস নেই। ট্যাক্সির ওপর ভরসা করতে হলো। পলিনেশিয়ান একজন ট্যাক্সি ড্রাইভারকে সঙ্গে করে দ্বীপটা ঘুরে দেখলাম। সমুদ্রের পাশ দিয়ে এঁকে বেঁকে সর্পিল রাস্তা চলে গেছে। ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে করতে একসময় হঠাৎ সমুদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, ওই দেখো তিমি মাছ। আমি সঙ্গে সঙ্গে তাকালাম। বিদ্যুৎ গতিতে একটা তিমি জলের ওপর মাথা তুলে পরক্ষণেই জলের নিচে অদৃশ্য হয়ে গেল। আমি শান্ত সাগরের ওপর তার উৎক্ষিপ্ত জলের ধারা আর লেজের অংশটা দেখতে পেলাম। এই অঞ্চলে প্রচুর তিমি মাছ রয়েছে। নিঃশ্বাস নেওয়ার জন্য প্রায়ই তাদের জলের ওপর মাথা তুলতে দেখা যায়। এই দ্বীপটা শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর না, এখানে সুন্দর সুন্দর মাছ আর পশু পাখিও আছে। দুপুরবেলা যখন ড্রাইভার আমাকে বাজারের দিকে নিয়ে গেল, তখন এক পাখিওয়ালার খাঁচার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। খাঁচার মধ্যে অজস্র রঙিন পাখি, সেই সঙ্গে তার হাতে ও কাঁধের ওপর বড় বড় টিয়ের মতো দেখতে রং বেরঙের পাখি বসে রয়েছে। এত সুন্দর পাখি আমি এর আগে কখনো দেখিনি। মুগ্ধ কণ্ঠে ড্রাইভারকে বললাম, এখানে দেখবার মতো এত কিছু আছে, না এলে জানতেই পারতাম না। ড্রাইভার উত্তর দিল, তুমি তো এখনো হ্যালিয়াকালা যাওনি। ওই দ্বীপ সংলগ্ন একটা বড় আগ্নেয়গিরি সেটা। এখন অবশ্য অগ্নুৎপাত হচ্ছে না, তবে বহু বছর আগে বড়সড় অগ্নুৎপাত হয়েছিল। প্রায় 10,000 ফুটের মতো উঁচু। পথটা এত সুন্দর যে খুব কম সময় সেখানে ওঠা যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা 3টে বেজে গেছে। সূর্য অস্ত যেতে এখনো ঢের দেরি। স্বল্প সময়ের জন্য হলেও সেখানে যেতে পারলে মন্দ হতো না। বললাম, তুমি আমাকে এখন সেখানে নিয়ে যেতে পারবে? আমাকে নিলে তোমার খরচ বেশি পড়বে, প্রায় $150 অতিরিক্ত দিতে হবে। তার চাইতে কাল সকালে বাসে করে। আমি ড্রাইভারের কথার মাঝে বলে উঠলাম, কাল সকালের ফ্লাইটে আমি হনুলুলু চলে যাচ্ছি। কাঁধ ঝাঁকিয়ে ড্রাইভার বলল, ঠিক আছে, চলো তাহলে। ট্যাক্সি চলতে শুরু করলো। ট্রিপটা অতিক্রম করে ধীরে ধীরে হ্যালিয়াকালা আগ্নেয় পাহাড়ের উপরে উঠছি আমরা। পাহাড়ের পাদদেশে অজস্র গাছের সারি, ছবির মতো সুন্দর। পৃথিবীতে যে এত সুন্দর কোনো জায়গা থাকতে পারে, এই দৃশ্যগুলো না দেখলে কল্পনায়ও আনতে পারতাম না। ধূসর কালো পাহাড়ের গা বেয়ে ট্যাক্সি সর্পিল গতিতে ওপরে উঠেছে। যতই ওপরে উঠছি ততই গাছপালা ক্রমশ কমতে থাকছে। এখন দুপাশে ধূসর কালো পাহাড়ের গায়ে ছোট ছোট ক্যাকটাস আর লতা গুল্মের ঝোপঝাড়। একসময় গাছপালার শেষ চিহ্নটাও বিলুপ্ত হয়ে গেল। পাহাড়ের একদম শীর্ষে উঠে গেলাম আমরা। ট্যাক্সি থেকে নেমে এদিক ওদিক ঘুরে দেখলাম, অগ্নুৎপাতের চিহ্ন সর্বত্র। এক একটা কালচে লাভাস্তরের ওপর আবার নতুন লাভাস্তরের স্রোত ছুটিয়ে আছে। যতদূর দৃষ্টি পড়ে শুধু বিভিন্ন আকারের আগ্নেয় পাহাড়ের চূড়ো। সূর্য ইতিমধ্যে অস্ত যাচ্ছিল। আমরা নামতে শুরু করলাম। ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলল, এখানে একটা ফুলের পার্ক আছে, অজস্র জাতের ফুল ফোটে সেখানে। হাওয়াইয়ের চারিদিকে শুধু রং বেরঙের ফুলের মেলা। এ দ্বীপেও তার কমতি নেই। তখনও সূর্য ডুবে যায়নি। আমরা পাহাড়ের বেশ নিচে নেমে এসেছি। বললাম, চলো পার্কটা দেখেই আসি। পার্কের বাইরে থেকেই লম্বা লম্বা গাছের সারি, ফুলের ভারে ডালগুলো যেন উপচে পড়ছে।
ভাবলাম এত তাড়াতাড়ি হোটেলে ফিরে গিয়ে কি করব, তার চাইতে বরং যতক্ষণ পারি এই অঞ্চলটাই ঘুরে ফিরে দেখি। কিন্তু ড্রাইভারকে ছেড়ে দিতে হবে, ওর সঙ্গে চুক্তি শেষ। আশেপাশে বেশ কয়েকটা ট্যাক্সি দেখাই যাচ্ছে, ভাবলাম পরে যে কোনো একটা ট্যাক্সি নিয়ে শহরে ফেরা যাবে। ট্যাক্সি বিদায় দিয়ে আমি পার্কে ঢোকার আগেই একজন দারোয়ান বলল, সরি, টিকিট ছাড়া ভেতরে ঢোকা যাবে না। কত লাগবে? $5। কিন্তু এখন সময় শেষ, সন্ধে হয়ে গেছে, শুধুমাত্র দিনের বেলা খোলা থাকে। তুমি বরং কাল সকালে এসো। মনটা খারাপ হয়ে গেল। বাইরে থেকে দেওয়ালের ওপর দিয়ে ফুলে ফুলে আচ্ছাদিত যে অপরূপ গাছপালা চোখে পড়ছে, তাতে ভেতরটা কত সুন্দর হতে পারে বোঝাই যাচ্ছে। কিন্তু ঢোকা যখন সম্ভব নয়, তখন আর কি করা। অযথা ট্যাক্সিটা ছেড়ে দেওয়ার জন্য আফসোস হলো। একবার ভাবলাম আর একটা ট্যাক্সি ভাড়া করে শহরে ফিরে যাই, কিন্তু প্রকৃতি এখানে এত সুন্দর যে কিছুতেই যেতে ইচ্ছে করছে না। স্থির করলাম আশেপাশে খানিকটা ঘোরাঘুরি করে তারপর হোটেলে ফিরব। সামনের রাস্তাটা ধরে হাঁটতে শুরু করলাম। বাঁ দিকে কঠিন পাথরের পাহাড় উঠে গেছে, অজস্র রং বেরঙের ফুল আর ঝোপঝাড়ে আচ্ছন্ন। ডান দিকে ঢালু অঞ্চলটা তেমনি অজস্র গাছ আর লতা পাতায় পূর্ণ। কতগুলো গাছের পাতা একদম হলুদ, আবার কতগুলো গাছে সাদা, গোলাপি, হলুদ সব ফুল ফুটে রয়েছে। এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না। আমি ক্রমাগত হাঁটতে থাকলাম। এর মধ্যে সূর্যটা পশ্চিম আকাশে গাছপালার ফাঁকে অস্তমিত হয়ে গেছে। সন্ধ্যার বিষণ্ণতা গ্রাস করেছে পুরো অঞ্চলটা। আশেপাশে বিদ্যুৎবাতি নেই বটে, তবে পরিষ্কার আকাশে চকচকে থালার মতো চাঁদটা ঝলমল করছে। জ্যোৎস্নার আলোয় গাছপালা রহস্যময় দেখাচ্ছে। চমৎকার ঠান্ডা বাতাস শরীরটা জুড়িয়ে দিয়ে যাচ্ছে। আমি আনমনে হাঁটতে হাঁটতে কতটা পথ চলে এসেছি খেয়াল নেই। হঠাৎ কর্কশ একটা আওয়াজ কানে যেতে বাঁদিকে ফিরে তাকালাম। এখানে পাহাড়টা খানিকটা সমতল হয়ে এসেছে। মাঝারি আকারের সব গাছ, তবে গাছগুলো অতটা ঘন নয়। ভেতরটা, সেই গাছগুলোর মধ্যে থেকে একটা পাখি কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠতে করতে উড়ে গেল। আমি হাঁটতে হাঁটতে এতটা পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম যে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে বসলাম। হঠাৎ চোখে পড়ল অপূর্ব সুন্দর খরগোশের মতো কতগুলো প্রাণীর উপর। আমার কাছ থেকে খানিকটা দূরে গুটিসিটি মেরে আমাকে দেখছিল ওরা। আমি উঠে ওদের দিকে যেতেই ওরা দৌড়তে শুরু করলো, তবে খুব বেশি জোরে ছুটতে পারে না। আমি ওদের পিছু নিলাম। ওরা সুকৌশলে ঝোপঝাড়ের আড়াল দিয়ে দৌড়চ্ছে, আমি এরই ফাঁক দিয়ে ছুটছি। হঠাৎ কতগুলো বড় বড় পাথর খণ্ডের আড়ালে ওরা ঢাকা পড়ল। আমি ভালো করে তাকাতে চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। আবছা আলোতে মনে হলো একজন যুবতী শুয়ে রয়েছে। এত রাতে একজন যুবতী এখানে কি করছে? আমি কি সত্যি দেখছি, না স্রেফ আমার চোখের ভুল? চোখ বন্ধ করে আবার চোখ খুলে তাকালাম। না, কোনো ভুল নেই, একজন যুবতী মনে হচ্ছে। ওদিকে সেই বন্য প্রাণীগুলো ততক্ষণে যে যেদিকে পারে ছুটে ঝোপঝাড়ের আধারে অদৃশ্য হয়ে গেছে। কি খুঁজছো তুমি এখানে? মেয়েলি কণ্ঠের স্বর শুনে চমকে ফিরে তাকালাম। ঠিক আমার সামনে একজন স্কার্ট পরিহিতা স্বর্ণকেশী শ্বেতাঙ্গ মেয়ে দাঁড়িয়ে আছে। অস্পষ্ট চাঁদের আলোয় মেয়েটিকে দেখতে বড় সুন্দর দেখাচ্ছিল। বললাম, ওইখানে একজন তরুণী শুয়ে আছে। ভাবছি এত রাতে এখানে একলা থাকলে ওর কোনো বিপদ টিপদ হবে না তো? মেয়েটি সবিস্ময়ে বলল, এখানে কোথায় তুমি তরুণী দেখছো? আমি ঘুরে আঙুল নির্দেশ করে জায়গাটা দেখানোর আগেই তাজ্জব হয়ে দেখলাম কেউ কোথাও নেই। স্রেফ ঝোপঝাড়ের পাশে পাথর খণ্ডগুলো চাঁদের আলোয় ঝকমক করছে। আমি কি এতক্ষণ তাহলে ভুল দেখলাম? মেয়েটির দিকে তাকিয়ে বললাম,
এ কি হলো বুঝলাম না। মনে হলো ওখানে একজন তরুণী শুয়েছিল। যাকে আমারই হয়তো চোখের ভুল হবে। মেয়েটি নিবিষ্ট চিত্তে আমার কথাগুলো শুনছিল, একটু ভেবে বলল, চোখের ভুল নাও হতে পারে, এর আগেও দু একজন ওরকম একটা দৃশ্য দেখেছিল। সে কি, এ যে মনে হচ্ছে ভৌতিক কাণ্ড কারখানা। এত রাতে একলা তোমার এখানে ঘোরাফেরা করাটা ঠিক হচ্ছে না। এখানে বছর 5 আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে কি হয়েছিল? একজন তরুণী আত্মহত্যা করেছিল। কিভাবে? চলো জায়গাটা দেখিয়ে ঘটনাটা তোমাকে বলি। মেয়েটি আমাকে হাত ইশারা করে চলতে শুরু করলো। আমি ওর পিছু পিছু যেতে থাকলাম। বেশ খানিকটা জংলা জায়গা অতিক্রম করার পর মেয়েটি থামলো। এখানে পাহাড়টা হঠাৎ খাড়া হয়ে উঠে গেছে। চাঁদের আলোর ধূসর রুক্ষ পাথরের গায়ে পড়ে ঝকমক করছে। কাছেই বড় গাছটার ডালে একটা পাখি ডানা ঝাপটাচ্ছে। দূরে শেয়াল বা ওই জাতীয় কোনো পশুর চিৎকার বুকের ভেতরটা কাঁপিয়ে দিয়ে গেল। মেয়েটির দিকে তাকালাম। চাঁদের আলোতে ওর চোখ দুটি ছড়াচ্ছে। সে পাহাড়ের দিকে মাথাটা উঁচু করে বলল, এইখানে ওর রক্তাক্ত ঘাড় মটকানো দেহটা কুণ্ডলি পাকিয়ে পড়েছিল। কেন আত্মহত্যা করেছিল সে? পুলিশ বহু অনুসন্ধান করেও সে রহস্য ভেদ করতে পারেনি। মেয়েটির বাবা মাও কাউকে সন্দেহ করেননি, করবেই বা কিভাবে? মেয়েটির সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল না। কলেজ থেকে মেয়েটি কেন বাড়ি ফিরল না এ নিয়ে তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। অনেক রাতেও মেয়ে বাড়ি না ফেরায় পুলিশে খবর দিয়েছিলেন। পরের দিন মেয়েটির লাশ মিলেছিল। মেয়েটির বাবা মা জানিয়েছিলেন এমন কোনো কারণ নেই যাতে মেয়েটির আত্মহত্যার পথ বেছে নিতে পারে। তারপর এ কেসটার তদন্তের কাজ সেখানেই চাপা পড়ে গেল। একটা সূত্রও মিলল না যাতে করে সে পথে অগ্রসর হয়ে এ রহস্যের কিনারা মেলে। বেশ দুঃখজনক ব্যাপার তো, আমি মন্তব্য করলাম। সেই সঙ্গে মনের অজান্তে মেয়েটি যে জায়গায় পড়ে মারা গিয়েছিল সেদিকে ফিরে তাকালাম। কিছু নেই সেখানে, স্রেফ ঘাসে আচ্ছাদিত জমি। হঠাৎ কর্কশ্বরে একটা পাখি ডেকে উঠতে চমকে উঠলাম। বিশাল ডানাওয়ালা বাজ পাখির মতো একটা পাখি সামনের গাছটা থেকে উড়ে গেল। সেই সঙ্গে কতগুলো অজানা প্রাণী অদ্ভুত স্বরে ডেকে উঠল। এই অন্ধকার রাতে এই পরিবেশে আত্মহত্যার ঘটনা শুনে মনের মধ্যে ভয় ভয় লাগছিল। মেয়েটিকে বললাম, চলো এখান থেকে যাই। মেয়েটি হেসে বলল, তোমার ভয় করছে বুঝি? আমি মাথা নাড়িয়ে বললাম, একটি মেয়ে এখানে আত্মহত্যা করেছিল, এতে ভয়ের কি আছে? কত মেয়েই তো এভাবে আত্মহত্যা করে। আমরা দুজনে ততক্ষণে ফিরতে শুরু করেছি। গাছ আর বুনো ঝোপের মধ্যে দিয়ে চলতে চলতে মেয়েটি বলল, সবাই এটাকে আত্মহত্যা বলে মেনে নিলেও মেয়েটির এক বন্ধু কিন্তু কিছুতেই তা মানতে পারল না। কেন? ওর মনে দৃঢ় সন্দেহ হলো এর পেছনে কোনো রহস্য আছে। কারণ সেদিন সন্ধ্যায় ওই বন্ধুটির সঙ্গে মেয়েটির আংটি কিনতে যাওয়ার কথা ছিল। মেয়েটি কলেজ ছুটির কিছুক্ষণ আগেও তার বান্ধবীদের সঙ্গে হাসি মুখে গল্প গুজব করেছে। বন্ধুকে ফোনে জানিয়েছে ঠিক কটার সময় কোন দোকানে তারা দেখা করবে। বন্ধুটি যথারীতি সুনির্দিষ্ট স্থানে তার জন্য অপেক্ষা করেছিল। মেয়েটি না আসায় সেও তার বাবা মাকে ফোন করেছিল। মেয়েটির এরকম আকস্মিক মৃত্যু তাকে ভীষণভাবে মানসিক আঘাত দিল। সে গোপনে খোঁজ নিতে শুরু করল। বিভিন্ন সূত্রে জানতে পারল কলেজ ছুটির পর এক বান্ধবীর সঙ্গে সে বাইরে গিয়েছিল। তবে কলেজ গেটের বাইরে গিয়ে তারা আলাদা হয়ে গেছিল কিনা সেটা তারা দেখেনি।
যে পাহাড় থেকে সে পড়ে গিয়েছিল তার খানিকটা উপরে কয়েকটা ঘর বাড়ি ছিল। তারই এক বাড়ির একটা বাচ্চা ছেলে একটা অদ্ভুত তথ্য দিয়েছিল। সে ঘরের জানলা দিয়ে দেখেছিল দুটি মেয়েকে সেখানে দাঁড়িয়ে থাকতে। সময়টাও ছিল সন্ধ্যার পরপরই। ছেলেটি চোখ সরিয়ে ঘরে খেলতে থাকে। খানিকটা পরে আবার জানলায় চোখ রাখতে দেখে দুটি মেয়ের একটি সেখানে নেই, অন্যজন হেঁটে চলে যাচ্ছে। বন্ধুটি হন্যে হয়ে সব তথ্য জোগাড় করতে থাকলো। মেয়েটি একটানা কথাগুলো বলার পর একটু থামলো। চমৎকার শীতল বাতাস শরীরটা জুড়িয়ে দিয়ে গেল। আমরা দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে বেশ খানিকটা এগিয়ে এসেছি। দূরে নিচে শহরের ঝিকমিক আলো চোখে পড়ছে। পাহাড়ের চূড়াগুলো ধূসর মেঘে আচ্ছন্ন। চাঁদটা মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। মেয়েটিকে নিশ্চুপ দেখে জিজ্ঞেস করলাম, শেষ পর্যন্ত এর রহস্যের সমাধান সে করতে পেরেছিল? মেয়েটির গলায় বিষাদের সুর। বলল, একজনকে সে সন্দেহ করতে থাকে, সেটি মেয়েটির বান্ধবী। সন্তর্পণে খোঁজ নিয়ে জানতে পারে সেদিন কলেজ ছুটির পর মেয়েটি তার সেই বান্ধবীর সঙ্গে বাসে করে পাহাড়ের দিকে যাত্রা করেছিল। কারণটা কেউ জানে না। তবে তার অপর একজন বান্ধবী বলেছিল মেয়েটি কলেজ ছুটির কিছুক্ষণ আগে হঠাৎ করে ভীষণভাবে বিষণ্ণ হয়ে পড়েছিল। তাকে বলেছিল কেউ একজন তাকে একটা তথ্য দিয়েছে। সে তথ্য অনুযায়ী সে যাকে বিয়ে করতে যাচ্ছে সে একজন দাগী অপরাধী। সে আরো জানিয়েছিল কলেজের পর সে তার বান্ধবীর সঙ্গে খবরটা সত্য না মিথ্যে যাচাই করার জন্য একজনের সঙ্গে দেখা করতে যাবে। তবে তো মনে হচ্ছে এটা আত্মহত্যা নাও হতে পারে, আমি বলে উঠলুম। মেয়েটি আমার মন্তব্য যেন শুনতেই পেল না। হঠাৎ করেই ওকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বলল, চলো একটু বসি। দুজনে সামনাসামনি বসলাম। মেয়েটি আবার বলতে থাকলো, ওই বন্ধুর সন্দেহটাই ঠিক ছিল। পুলিশ সরাসরি তথ্য প্রমাণের অভাবে কেসটা দাঁড় করাতে পারল না বটে, কিন্তু বন্ধুটি দৃঢ়ভাবে বিশ্বাস করাতে থাকলো কেউ তার নামে অপবাদ দিয়ে মেয়েটিকে সুকৌশলে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল। হয়তো হত্যাকারী তাকে বলেছিল সেখানে সে অপেক্ষা করবে। মেয়েটি তখন মরিয়া হয়ে হত্যাকারীর কাছ থেকে তথ্য সংগ্রহের আশায় সেখানে ছুটে গিয়েছিল। আমি মনে মনে চিন্তা করতে থাকলাম। সব ঘটনাগুলো একসঙ্গে সাজালে স্পষ্টত বোঝা যাচ্ছে এটা আত্মহত্যা নয়, বরং খুনের কেস। কিন্তু স্রেফ সাক্ষ্য প্রমাণের অভাবে হত্যাকারী পার পেয়ে গেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হত্যাকারী কেন মেয়েটিকে খুন করেছিল সে ব্যাপারে কোনো আভাস পাওয়া গেছে? মেয়েটি উত্তর না দিয়ে হঠাৎ নিশ্চুপ হয়ে গেল। আকাশের মেঘগুলো চাঁদটাকে এমনভাবে ঢেকে ফেলেছে যে আকাশের গা থেকে যে সামান্য আলো বিচ্ছুরিত হচ্ছিল সেটাও অন্তর্হিত হয়েছে। অন্ধকার এতটাই নিবিড় যে সামনে বসা মেয়েটির চেহারা আর স্পষ্টভাবে চোখে পড়ছে না। এই অন্ধকারে বসে থাকা ঠিক নয় ভেবে বললাম, এবার তাহলে চলো আমরা যাই। আশ্চর্য, তোমার কৌতূহল এত কম কেন? শেষ পর্যন্ত খুনটার কি হলো জানতে চাও না? তুমি যে বললে কোনো প্রমাণ মেলেনি। কিন্তু আমি তো বলেছি বন্ধুটি একজনকে সন্দেহ করতে শুরু করেছিল, সেটি মেয়েটির বান্ধবীকে। তোমার কি এটুকু জানবার কৌতূহল থাকবে না সত্যি সে খুন করেছিল কিনা? তোমার যদি সে উত্তরটা জানা থাকে তবে রহস্য না করে বললেই পারো। ঘটনাটা কি হয়েছিল জানো? মেয়েটির বান্ধবীও ওই বন্ধুকেই বিয়ে করতে চাইতো। দেখতে শুনতে সে ছিল অনেক সুন্দরী। সে যখন দেখলো ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে তখন সুকৌশলে বান্ধবীকে এসব গল্প বানিয়ে
পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। সেখান থেকে অসতর্ক মুহূর্তে সন্ধ্যার অন্ধকারে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। সে ধরে নিয়েছিল মেয়েটি মারা যাবার পর ছেলেটি কিছুদিন পর্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত থাকবে। এরপর সে সহানুভূতি দেখিয়ে এগিয়ে গেলে তাকেই বিয়ে করবে। সে কিন্তু ভাবতেও পারেনি ছেলেটি গোপনে গোপনে সব তথ্য সংগ্রহ করে ফেলেছে, মনে মনে তাকে অভিযুক্ত করে ফুঁসছে। সে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেই ছেলেটি তাকে অপমান করল। বেশ ইন্টারেস্টিং তো। এতক্ষণে আমি কাহিনীটাতে মজা পেতে শুরু করেছি। মেয়েটি আহত গলায় বলল, তোমার কাছে তাই মনে হচ্ছে? তুমি কি ওর কথা ভেবে দেখবে না? কত কষ্ট করে বুদ্ধি খাটিয়ে সুকৌশলে সে তার বান্ধবীকে হত্যা করলো, অথচ যার জন্য করলো সেই তাকে জঘন্য ভাষায় গালাগালি করে প্রত্যাখ্যান করলো। ঠিক করেছে। মেয়েটি যদি তার সহজ সরল বান্ধবীর সঙ্গে প্রতারণা করতে পারে, তবে এরকম বিশ্বাসঘাতকের সাথে সেটাই উপযুক্ত পাওনা। সবাই সেই এক কথাই বলল, কেউ আমার দুঃখটা বুঝলো না। আমি যে কত মনের কষ্টে জ্বলে পুড়ে সেই একই পাহাড় থেকে লাফ দিয়ে সেই একই পথ বেছে নিলাম। আমি আতঙ্কিত গলায় বললাম, তুমি মানে? মেয়েটি যেন আমার কথা শুনতে পাচ্ছিল না, একইভাবে আনমনে বলতে থাকলো, এরপর থেকে আমি এই নিঃসঙ্গ জায়গাটাতে ঘুরি ফিরি। তোমার মতো আরো কতজনকে সেই একই প্রশ্ন জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ আমার দুঃখ বুঝতে পারেনি। আমি যদি একজন মানুষকেও পেতাম যে আমাকে বুঝতো, তবে হয়তো আমাকে আর এভাবে ঘুরে ঘুরে বেড়াতে হতো না। আমি ততক্ষণে লাফিয়ে উঠে ঝড়ের বেগে দৌড় দিয়েছি। বেশিক্ষণ দৌড়তে হলো না, একটু পরেই রাস্তায় এসে পড়লাম। দূর থেকে একটা গাড়ি হেডলাইটের আলো দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। ট্যাক্সিটা কাছাকাছি আসতে আমি হাত ওঠালাম। গাড়িটা আমার সামনে এসে থামলো। ভাগ্য ভালো, খালি ট্যাক্সি। তাড়াতাড়ি লাফ মেরে ভেতরে ঢুকলাম। ড্রাইভার আমার গন্তব্যস্থল জেনে নিয়ে গাড়িটা চালাতে থাকলো। একটু পরে কৌতূহল ভরে জিজ্ঞেস করলো, এই নির্জন জায়গায় তুমি একাকী কি করছিলে? একটা তরুণী ভূতের দেখা পেয়েছিলাম। দেখতে শুনতে বেশ ভালোই, তার সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করে চমৎকার সময় কাটাচ্ছিলাম। ড্রাইভার ভাবলো আমি বুঝি রসিকতা করছি। হো হো করে হেসে উঠে বলল, হ্যাঁ, সুন্দরী ভূতের সঙ্গে সময় কাটানোর একটা চমৎকার জায়গায় বটে।